A very good evening to everyone. আজকে আমি 7th টপিক নিয়ে আলোচনা করব আর আমাদের 7th টপিকটি হলো ভাষাগত দক্ষতা। চলুন আজকে নতুন টপিকটিতে যাওয়ার আগে কিছু পিওআইকিউ প্রশ্নের মাধ্যমে পুরনো পাঠের ছোট্ট একটু রিক্যাপ করে নেওয়া যাক। তাহলে আমাদের রিক্যাপের প্রথম প্রশ্ন হচ্ছে ডিসেম্বর 2019 থেকে 149 নাম্বার কোশ্চেন, পাঠ্যপুস্তক অতিরিক্ত বা গোয়িং বিয়ন্ড বলতে কি বোঝায়? অপশন নাম্বার 1, পাঠ্যপুস্তক অতিরিক্ত শিক্ষাবস্তু বা টিচিং মেটেরিয়াল সরবরাহ করা, পাঠ্যপুস্তককে অবজ্ঞা করে অতিরিক্ত বিষয়ের দিকে যাওয়া। দেখুন, পাঠ্যপুস্তককে অবজ্ঞা করা কখনোই উচিত নয়, তাহলে এটি হচ্ছে একটি নেগেটিভ ওয়ার্ড। অপশন নাম্বার 3, জ্ঞান পাঠ্যপুস্তক কেন্দ্রিক হতে হবে। এটাও ঠিক, কিন্তু পাঠ্যপুস্তকের অতিরিক্ত বলতে কিন্তু এটা বোঝায় না। 4 নম্বর, পাঠ্যপুস্তক অতিরিক্ত বিষয় নিয়ে শিশুদের উপর অতিরিক্ত বোঝা চাপানো। অতিরিক্ত বোঝা চাপানোও কিন্তু একটি নেগেটিভ ওয়ার্ড। তাহলে পাঠ্যপুস্তক অতিরিক্ত বলতে আমরা কি পড়েছিলাম, যে বই ছাড়াও অন্যান্য যে ডিকশনারি বা সহায়িকা বই, সেটা হচ্ছে পাঠ্যপুস্তক অতিরিক্ত কোনো বস্তু। তাহলে এখানে আমাদের উত্তরটি হবে পাঠ্যপুস্তক অতিরিক্ত শিক্ষাবস্তু সরবরাহ করা, অর্থাৎ অপশন নাম্বার 1। আমরা রিক্যাপের আরও একটি প্রশ্ন দেখব, যেটি হচ্ছে জুলাই 2019 থেকে। ভাষা শিক্ষায় নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? অপশন নাম্বার 1 পাঠ্যপুস্তক, এটি তো গুরুত্বপূর্ণই। অতিরিক্ত পাঠও গুরুত্বপূর্ণ, শিশু সাহিত্যও গুরুত্বপূর্ণ, কর্মকেন্দ্রিক পত্র এটিও গুরুত্বপূর্ণ, কিন্তু কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই টপিকটা আমরা আগের দিন পড়েছিলাম। লোককথা, বিভিন্ন উপকথা বা ছোট গল্পের মাধ্যমে, অর্থাৎ শিশু সাহিত্যের মাধ্যমে ভাষা শিক্ষা সবথেকে ভালোভাবে করানো যায়। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? অপশন নাম্বার 3 শিশু সাহিত্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর আমরা আজকের টপিকে চলে যাব, যেটি হলো ভাষাগত দক্ষতা। ভাষাগত দক্ষতা কি? যখন আমরা খুবই নিখুঁত এবং স্পষ্টভাবে কোনো কথা বলতে পারি, লিখতে পারি, কিংবা কোনো কিছু পড়ে তার মানে অনুধাবন করতে পারি, বা মনোযোগ দিয়ে যখন কিছু শুনতে পারি, অর্থাৎ এক কথায় বলতে গেলে ভাষা ব্যবহার করে নিজের ভাব প্রকাশ করার যে ক্ষমতা, তাকে বলা হচ্ছে ভাষাগত দক্ষতা। এবার ভাষাগত দক্ষতার মূল বিষয় কি? এর মূল বিষয় হচ্ছে যথাযথতা এবং সাবলীলতার বিকাশ। এটা কিন্তু 2019-এ একবার এসেছে এবং 2021-এর কোশ্চেনও আমরা এটি দেখতে পাব। অনেক জায়গায় যথাযথতাকে নিখুঁতও বলা হয়েছে। ইংলিশে কিন্তু অ্যাকিউরেসি ওয়ার্ডটা লেখা থাকে। আপনারা বাংলার সাথে সাথে ইংলিশ ওয়ার্ডগুলো দেখে চলতে পারেন, তাহলে অপশনগুলো পেতে আর কি সুবিধা হবে। এটি মূলত 4 প্রকার হয়ে থাকে। এবার আমরা সেই 4 প্রকার দক্ষতা সম্পর্কে জেনে নেব। সেই 4 প্রকার দক্ষতা কি? প্রধান 4টি দক্ষতা হলো LSRW। LSRW মানে কি? লিসেনিং স্কিল বা শ্রবণ দক্ষতা, স্পিকিং স্কিল বা কথন দক্ষতা, রিডিং স্কিল বা পঠন দক্ষতা, এবং রাইটিং স্কিল বা লিখন দক্ষতা। তাহলে প্রধান 4টি দক্ষতা হলো শ্রবণ, কথন, পঠন এবং লিখন দক্ষতা। কোনো শিশু পরপর এই 4টি স্কিল শিখবে সেরকম কিন্তু নয়। সে আগে কথনও শিখতে পারে, আগে শ্রবণও শিখতে পারে, যে কোনো একটা সে আগে শিখতে পারে বা একসাথেও শিখতে পারে। এই 4টেই যে পরপর শিখবে সেরম কিন্তু কোনো কথা নেই। তাহলে প্রধান 4টি দক্ষতা হলো শ্রবণ, কথন, পঠন এবং লিখন দক্ষতা। এরপর আমরা এই 4টি দক্ষতাকে আরও বিস্তারিতভাবে বুঝে নেব। প্রথমেই আসি শ্রবণ দক্ষতা। শ্রবণ দক্ষতা কি? মনোযোগ দিয়ে কোনো তথ্য শোনা ও বোঝা। শ্রবণ দক্ষতা মানে যখন আমরা মনোযোগ দিয়ে কোনো কিছু শুনছি, শুধু শুনছি সেটা নয়, সেখান থেকে আমরা তার অর্থগুলোও বুঝতে পারছি বা ধ্বনিগুলিকেও শনাক্তকরণ করতে পারছি। তাহলে কি? ধ্বনিগুলিকে শনাক্তকরণ করা ও তার থেকে অর্থ খুঁজে পাওয়া। এবার ছোট ছোট শিশু শিক্ষার্থীদের জন্য আমরা কিভাবে তাদের শ্রবণ দক্ষতাকে আরও বৃদ্ধি করতে পারি? ছোটরা কি ভালোবাসে? ছোটরা গল্প শুনতে ভালোবাসে। তাহলে গল্প একটা ছোট্ট দেখে বলা হলো এবং তার থেকে কিছু প্রশ্ন করা হলো, দেখবেন তাহলে তারা মনোযোগ দিয়ে গল্পটা শুনছে, কারণ তারা বুঝেছে যে গল্প বলার পরেই
শিক্ষক বা শিক্ষিকা ছোট ছোট কোনো প্রশ্ন করবেন। তাহলে গল্প বলা এবং তারপর প্রশ্ন করার মাধ্যমে এই দক্ষতাকে বাড়ানো সম্ভব হয়ে থাকে। আর একজন ভালো শ্রোতা সেই যে মন দিয়ে শুধু শুনছে সেটা নয়, প্রশ্ন করলেই তার সঠিক প্রতিক্রিয়া যে জানাবে সেই হচ্ছে একজন ভালো শ্রোতা। মানে আপনি ধরুন একটি গল্প বলছেন বা কোনো স্পিচ দিচ্ছেন, এমনি একটা কোশ্চেন করে দিলেন, তখনই যে অ্যান্সারটা দিতে পারলো সেই কিন্তু একমাত্র ভালো করে শুনছিল। তাহলে একজন ভালো শ্রোতা সব সময় প্রশ্নের সঠিক প্রতিক্রিয়া জানাতে পারেন। চরিত্র অভিনয় এবং মিথস্ক্রিয়ার মাধ্যমেও কিন্তু শোনার দক্ষতা বৃদ্ধি করা যায়। চরিত্র অভিনয় মানে কোনো একটা নাটক, প্লে, ছোট কোনো একটা গল্পের অংশ নেওয়া হলো, দিয়ে সেই গল্পটাকে ক্লাসের মধ্যে অভিনয় করা হলো। কেউ একটা চরিত্র নিল, কেউ অন্য আরেকটা চরিত্র নিল। তাহলে চরিত্র অভিনয় এবং মিথস্ক্রিয়ার মাধ্যমেও শোনার দক্ষতা বৃদ্ধি করা যায়। তাহলে এই হলো আমাদের শ্রবণ দক্ষতা। বাকি তিনটে দক্ষতা কী কী ছিল? কথন, পঠন এবং লিখন দক্ষতা। তাহলে কথন দক্ষতা কি? কথা বলা মানে সঠিক উচ্চারণ এবং নিজের অনুভূতিকে স্পষ্টভাবে প্রকাশ করাই হলো কথন দক্ষতা। কথন দক্ষতার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বিষয় এবং অবস্থা অনুযায়ী বলা। মানে আমি কোন বিষয়ের উপর কথা বলছি এবং কোন অবস্থায় আমি কথাটা বলছি। তাহলে বিষয় এবং অবস্থা অনুযায়ী বলা হলো কথন দক্ষতার একটি গুরুত্বপূর্ণ দিক। শ্রবণ দক্ষতার মতোই চরিত্র অভিনয় এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে কথন দক্ষতারও বৃদ্ধি ঘটানো যায়। মানে কেউ যখন একটা নাটক করছে, সে তো মুখে মুখে কিছু কথাটা বলছে, অপরজন শুনছে। তাহলে চরিত্র অভিনয়ের মাধ্যমে কিন্তু শ্রবণ দক্ষতা এবং কথন দক্ষতা দুটোরই বৃদ্ধি ঘটে। নেক্সট আমরা আসছি পঠন দক্ষতা, মানে কোনো কিছু পাঠ করা। কিন্তু পঠন দক্ষতা মানে হলো আমি কোনো একটা জিনিস পড়ছি, শুধু পড়ছি সেটা নয়, পড়তে পড়তে আমি যেন তার মানেটাও অনুধাবন করতে পারি, মানে কম্প্রিহেন্ডিং ব্যাপারটা। দেখবেন ইংলিশে আগে লেখা থাকতো কম্প্রিহেনশন বলে, মানে কি ওটা পড়ে যেন আমি সেটার পুরো মানেটাকে বুঝে নিতে পারি যে এটার অর্থটা কি। তাহলে পঠন দক্ষতায় কি লেখা আছে? লেখা বা পাঠ্যবস্তুর সঠিক বিশ্লেষণ করা, পাঠের অর্থ হলো বোঝা এবং সঠিক উচ্চারণ। তাহলে পঠন দক্ষতার জন্য দরকার সঠিক উচ্চারণ এবং পাঠের অর্থটিকে বোঝা। এক লাইনে বলতে গেলে পঠন হচ্ছে পাঠটিকে অনুধাবন করা। এরপর আমরা আসছি লিখন দক্ষতা। লিখন দক্ষতা হচ্ছে সঠিক ও পরিষ্কারভাবে লেখা, লেখায় নিজের দৃষ্টিকোণ থাকা। এটি হচ্ছে একটি কিওয়ার্ড, দৃষ্টিকোণ থাকা। মানে আমি যখন লিখছি, কোনো একটা বই থেকে পড়েই লিখি বা কোনো একটা সহায়িকা থেকে হেল্প নিয়েই লিখি, কিন্তু সেখানে যেন আমার নিজস্বতা থাকে, নিজের একটা যে দৃষ্টিকোণ সেটা যেন থাকে। তাহলে লেখায় নিজের দৃষ্টিকোণ থাকা, ধারণা এবং অভিজ্ঞতাকে প্রকাশ করা হচ্ছে লিখন দক্ষতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আরও কিছু দক্ষতা আছে এই চারটি প্রধান দক্ষতা ছাড়া, সেগুলি হলো সংযোগকারী দক্ষতা। দেখুন, সংযোগকারী মানেই আমরা বুঝতে পারছি কিছু একটা সংযোজন ঘটছে, মানে কি অন্যের সাথে সুসম্পর্ক গড়ে তোলা ও বজায় রাখার যে সামাজিক দক্ষতা। এখন মনে হবে এখানে স্টুডেন্ট টিচারের মধ্যে সামাজিক দক্ষতা কী করে আসে? যখন আমরা একসাথে কোনো প্রজেক্ট ওয়ার্ক করি বা একসাথে যখন দেখবেন জিমনাস্টিক হয়, যে দলগতভাবে কাজ, তখন যদি সবার মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তোলা যায়, সেটাই হচ্ছে সংযোগকারী দক্ষতা। যেরকম হাউস বোট ডেকোরেশন হয় কেভিএসগুলোতে, বা বেঙ্গলি মিডিয়ামেও দেখবেন প্রজেক্ট ওয়ার্ক হয়, ফিল্ড ওয়ার্ক হয়, এগুলো হচ্ছে সংযোগকারী দক্ষতা। এবার আসি দক্ষতাপূর্ণ পাঠ কি। দক্ষতাপূর্ণ পাঠ মানে যেখানে কিন্তু আমরা কোনো কিছু মুখস্থ করব না, বুঝে বুঝে পড়ব। তাহলে এই ওয়ার্ডটা দেখবেন, মুখস্থ নয়। দক্ষতাপূর্ণ পাঠ মানে কেউ একজন একটা জানে এই সূত্র দিয়েই তো অঙ্কগুলো হয়, তাহলে সূত্রগুলোকে মুখস্থ করে নিল, দিয়ে সেটা দিয়ে অঙ্কটা করে দিল। এটা কিন্তু দক্ষতাপূর্ণ পাঠ নয়। যে বুঝে বুঝে প্রয়োগ করতে শিখবে সেটা হচ্ছে দক্ষতাপূর্ণ পাঠ। তাহলে উদ্দেশ্য কী ছিল? অঙ্ক করা, তাই জন্য সে সূত্র মুখস্থ করেছিল। তাহলে মুখস্থ করা বা উদ্দেশ্যমূলক যে প্রবণতা, সেটা কিন্তু দক্ষতাপূর্ণ পাঠ নয়। তাহলে দক্ষতাপূর্ণ পাঠ কি? বুঝে প্রয়োগ করতে শেখা, সেটাই হলো দক্ষতাপূর্ণ পাঠ। এটি কোনো উদ্দেশ্যমূলক নয়, এটি হচ্ছে বরং গঠনমূলক, প্রগতিমূলক এবং কল্পনাপ্রবণ একটি পাঠ।
এরপর আসছি সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক, যেখান থেকে যখন আমরা PYQ করব দেখবেন প্রতিবার একটা না একটা কোশ্চেন এখান থেকে আসেই, সেটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল এবং রিসেপটিভ স্কিল। ইংলিশটাই দেখে রাখবেন, কেন অনেক জায়গায় গ্রহণমূলক লিখেছে, কোথাও মানে অনেকগুলো বাংলা টার্ম ইউজ করেছে। একটা হচ্ছে উৎপাদনমূলক, মানে যেখানে আমরা প্রডিউস করছি কিছু, আরেকটা গ্রহণমূলক, মানে আমরা কোথাও থেকে সেটাকে নিয়ে নিচ্ছি, পাচ্ছি আর কি। তাহলে উৎপাদনমূলক মানে যখন আমি কোনো কথা বলছি বা যখন আমি কিছু লিখছি, তাহলে এখানে আমার নিজের দৃষ্টিকোণ আছে, বলাতেও আমার নিজের ভাব আছে। তাহলে বলা বা লেখা এই দুটো হচ্ছে উৎপাদনমূলক দক্ষতা। এবং অন্যের থেকে শোনা বা অন্যের থেকে মানে কোনো বই থেকে যে পড়া মানে কি, কোনো বই থেকে আমি ধরুন কিছু একটা সায়েন্সের টপিক পড়ছি, তার মানে আমি সেখান থেকে শিখছি, মানে আমি সেখান থেকে নিচ্ছি, গ্রহণ করছি। তাহলে পড়া হচ্ছে গ্রহণমূলক দক্ষতা। বা যখন আমি কোনো কিছু শুনছি, পড়ার বিষয়ে কিছু শুনছি বা কোনো কিছুই শুনছি, মানে শুনে শুনে যে শিখছি, সেটাও আমি গ্রহণ করছি। তাহলে এই দুটো হলো গ্রহণমূলক দক্ষতা। শোনা, শুনে শুনে শেখা, এবং পড়ে পড়ে যে শেখা, দুটোর মাধ্যমেই আমরা কোনো জ্ঞান বা নতুন কোনো তথ্যকে গ্রহণ করছি। তাই জন্য এই দুটো হলো গ্রহণমূলক দক্ষতা। আর যখন আমরা লিখছি বা কিছু বলছি, তখন হচ্ছে উৎপাদনমূলক বা প্রোডাক্টিভ স্কিল, মানে আমরা কিছু দিচ্ছি, কোনো তথ্যকে লিখছি, মানে লেখার মাধ্যমে প্রকাশ করছি বা বলার মাধ্যমে প্রকাশ করছি। তাহলে এগুলি হলো দক্ষতা। এবার আমরা দেখে নেব PYQতে কীরকম প্রশ্ন এসেছিল। ফার্স্ট কোশ্চেন, ডিসেম্বর 2024 থেকে, নিচের কোন দক্ষতাটি উপলব্ধিমূলক পঠন চিহ্ন হিসেবে বিবেচিত নয়? উপলব্ধিমূলক মানে অনুমান করা, একটা অ্যাজাম্পশন। এখানে বলেছে কোনটি বিবেচিত নয়। ফার্স্ট অপশন, পরবর্তী বিষয়ের অনুমান করা, এটি তো বিবেচিত। ঘটনা অথবা ধারণার ক্রম সুসংগঠিত এবং মূল্যায়িত করা, এখনো পর্যন্ত পঠিত পাঠের মনোগত সংযোগীকরণ। তাহলে কোনটি বিবেচিত নয়, সেটা হচ্ছে বর্ণের উপর গুরুত্ব প্রদান বা স্বতন্ত্র অক্ষর। যখন আমরা কোনো কিছু উপলব্ধি করছি, সেখানে বর্ণের উপর গুরুত্ব কিন্তু দেওয়া হয় না। তাহলে কোনটি বিবেচিত নয়, সেটা হচ্ছে অপশন নাম্বার 4, স্বতন্ত্র অক্ষর বা বর্ণের উপর গুরুত্ব প্রদান। নেক্সট কোশ্চেন, নিচের কোন কর্মভারটি অখণ্ড বা সম্পূরিত দক্ষতার পোষকতা করে? একটি রচনা, চরিত্রাভিনয়, অর্পিত কর্মদায়িত্ব নাকি কর্ম প্রকল্প? এটাই আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে দলগতভাবে যে কর্মভার, সেটাকে আমরা কি বলি? কর্ম প্রকল্প। অপশন নাম্বার 4। নেক্সট, এগেইন 24 ডিসেম্বর, প্রাথমিক আন্তর্ব্যক্তিক সংযোগকারী দক্ষতা কি নামে পরিচিত? বিমূর্ত ভাষা, আন্তঃভাষা, প্রতিদিন সংযোগ সাধনের ভাষা, উচ্চতর ক্রম ভাষা দক্ষতা। তাহলে সংযোগকারী দক্ষতা কি নামে পরিচিত? দেখুন, সংযোগকারী আমরা একটু আগেই বললাম, মানে সংযোগ সাধনের ভাষা। তাহলে উত্তর কি হবে? প্রতিদিন সংযোগ সাধনের ভাষা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই যে নিচের কোনটি গ্রহণমুখ বা রিসেপটিভ দক্ষতা হিসেবে পরিচিত? একটা প্রোডাক্টিভ, আরেকটা হচ্ছে রিসেপটিভ। এখানে কি লেখা আছে? গ্রহণমুখ। কখন আমরা রিসিভ করি? যখন আমরা কোনো কিছু শুনি বা যখন আমরা কোনো কিছু পড়ি। তাহলে শ্রবণ এবং পঠন। বাকিগুলো কি ছিল? শ্রবণ এবং লিখন, কথন এবং লিখন, পঠন এবং কথন। তাহলে আমাদের উত্তর কি? অপশন নাম্বার 1, শ্রবণ এবং পঠন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি পঠন দক্ষতা অর্জনের প্রারম্ভে অক্ষর ও বর্ণমালার পরিবর্তে শব্দ ও ছোট গল্পমূলক পাঠের ব্যবহারকে যুক্তিসম্মত মনে করে না? এখানেও কিন্তু লেখা আছে যুক্তিসম্মত মনে করে না। অপশন নাম্বার 1, শব্দগুলি এবং পাঠগুলি অর্থপূর্ণ সংগঠন সৃষ্টি করে যা অক্ষরগুলি করতে অসমর্থ হয়। শব্দগুলি এবং পাঠগুলি অধিক আকর্ষণীয় কিন্তু অক্ষরগুলি নয়, এটা হলে তো হবে না। পৃথক অক্ষরগুলি শব্দের চাইতে মুখস্থ করা কঠিন। প্রথম পাঠক ক্ষুদ্রতর এককের চাইতে বৃহত্তর এককগুলিতে বেশি ভালোভাবে কেন্দ্রীভূত হতে পারে। এটাই হচ্ছে এর উত্তর। কেন কোনটি মনে করে না ছিল যুক্তিসম্মত? প্রথম পাঠক ক্ষুদ্রতর এককের চাইতে বৃহত্তর এককগুলিতে
বেশি ভালোভাবে কেন্দ্রীভূত হতে পারে, এটিকে কিন্তু যুক্তিসম্মত মনে করা হয় না। আমাদের পরের কোশ্চেন হচ্ছে এগেইন ডিসেম্বর 24 পেপার 2 থেকে এসেছে। দেখুন সেম জিনিস, গ্রহণ দক্ষতা। কি বলা হয়েছে? সাধারণত ভাষা মূল্যায়নে গ্রহণ দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয় না। গ্রহণ দক্ষতা বলতে কি বোঝানো হয়েছে? আমরা এক্ষুনি এটা নিয়ে বললাম। তাহলে এটা আপনাদের হোম টাস্ক থাকবে এবং এর আনসার আপনারা কমেন্টে জানাবেন। দেখুন রিসেপটিভ মানে যখন আমরা কোনো কিছু গ্রহণ করছি, কোনো তথ্য গ্রহণ করছি, সেটা আমরা কিসের মাধ্যমে করি, সেই অপশানটা এখানে দিতে হবে। ওটা এসেছিল পেপার 1 ডিসেম্বরে, এটা এসছে পেপার 2 ডিসেম্বরে। নেক্সট কোয়েশ্চেন, উৎপাদনমূলক শব্দ তালিকা কি? উৎপাদনমূলক মানে হচ্ছে ওর উল্টোটাই প্রোডাক্টিভ। মানে উৎপাদন মানে আমরা যখন কিছু প্রডিউস করছি, মানে আমরা কিছু লিখছি বা আমরা কিছু যখন বলছি। তাহলে এখানে অপশানগুলো আমরা দেখে নেব। যে শব্দগুলি আমরা লাইনের বাইরেও পড়েও লক্ষ্য করতে পারি, যে শব্দগুলি আমরা লিখনে ও বাচনে, দেখুন লিখনে ও বাচনে ব্যবহার করি, যে শব্দগুলি পাঠকের কাছে নতুন, যে শব্দগুলি আমরা শুনেই চিনতে পারি। তাহলে এটা আপনারা নিশ্চয়ই জানেন যে এর উত্তরটি কী হবে, অপশান নাম্বার 2। নেক্সট জুলাই 2024 এসেছে, নির্দিষ্ট কোন তথ্য নিষ্কাশনের উদ্দেশ্যে খুব ঘনিষ্ঠ বা গভীরভাবে কোনো পাঠ পঠনের দক্ষতা হচ্ছে? এটা বৈশ্বিক বা গ্লোবাল, স্থানিক বা লোকাল, অনুমিতিগত বা মূল্যায়নগত। তাহলে এর উত্তর কি হবে? স্থানিক বা লোকাল। এর পরের কোশ্চেন হচ্ছে শ্রবণ কিসের সাথে যুক্ত? ধ্বনিগুলি যে রূপ সেইভাবেই তাদের শোনা বা অর্থ উদ্ধার করা, বিষয়ের বিচার করা, বিষয়টির পূর্বলব্ধ জ্ঞানের ব্যবহার। অপশান নাম্বার 4 ধ্বনিগুলি শনাক্তকরণ এবং তার থেকে অর্থ খুঁজে নেওয়া। তাহলে শ্রবণ বলা হয়েছে, তাহলে শ্রবণের অর্থ আমরা কি বুঝি? ধ্বনিগুলিকে শনাক্তকরণ করা এবং তার থেকে অর্থ খুঁজে নেওয়া। তাহলে আমাদের অপশান নাম্বার 4 হলো এর উত্তর। পরের প্রশ্ন কি আছে, ভাষার কোন দক্ষতাটি দেখুন 2024 জুলাইতেও এসেছে যে গ্রহণযোগ্য দক্ষতা হিসেবে কি পরিচিত? আবার যখন আমরা কোনো কিছু গ্রহণ করছি, শ্রবণ এবং বাচন, বাচন তো নয়, পঠন এবং লিখন, লিখন তো নয়, বাচন এবং লিখন। তাহলে অপশান নাম্বার 4 শ্রবণ এবং পঠন। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনো ভাষা লিখন হচ্ছে একটি কি? এক্ষুনি আমরা 4টে দক্ষতার কথা পড়লাম, লিখন দক্ষতা, কথন বা বাচন দক্ষতা, পঠন দক্ষতা এবং শ্রবণ দক্ষতা। তাহলে ভাষা লিখন কি? ভাষা লিখন হচ্ছে, এই যে লিখন হচ্ছে একটি দক্ষতা। তার পরের প্রশ্ন আগস্ট 2023 থেকে, শিক্ষক শিক্ষার্থীর শ্রবণ দক্ষতার বিকাশ ঘটাতে পারেন। শ্রবণ দক্ষতার কি করে বিকাশ ঘটানো যায়? আমরা পড়েছিলাম চরিত্র অভিনয় হতে পারে, মিথস্ক্রিয়া হতে পারে বা শ্রবণ দক্ষতার উপর জোর দিই। অপশান কি আছে? শিক্ষার্থীকে নিষ্ক্রিয়ভাবে সব কিছু শুনতে দেওয়ার মাধ্যমে, না নিষ্ক্রিয়ভাবে এই ওয়ার্ডটাও একটা নেগেটিভ ওয়ার্ড, ক্লাসের ভিতরে এবং বাইরে শিক্ষার্থীর সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলার মাধ্যমে, যেটা সবসময় পসিবল নয়, অন্য দক্ষতার সঙ্গে যুক্ত না করে কেবল শ্রবণ দক্ষতার উপরই জোর দেওয়া। এটা কিন্তু বাকিদের থেকে একটু ভালো উত্তর। শিক্ষার্থীকে বিভিন্ন সূত্র এবং লোকজনের কথাবার্তা শোনার এবং শ্রবণ ভিত্তিক কার্যাবলীতে নিযুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে? অপশন নাম্বার 3 শ্রবণ দক্ষতার উপরই কেবলমাত্র জোর দিয়ে। নেক্সট প্রশ্ন, পঠনের জন্য সবচেয়ে উপযোগী কোনটি? পঠন হচ্ছে কেবল প্রতীকগুলির সংকেত উদ্ধার করা, পঠন হচ্ছে সঠিকভাবে পাঠটি উচ্চারণ করা, পঠন হচ্ছে পাঠটিকে অনুধাবন করা অর্থাৎ কম্প্রিহেন্ডিং করা, এবং পঠন হচ্ছে পাঠের বানান মুখস্থ করা তো একদমই নয়, এটাও একটা নেগেটিভ ওয়ার্ড। কি ওয়ার্ড নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। তাহলে পঠনের জন্য সবচেয়ে উপযোগী কোনটি? যেটা আমরা একটু আগেও পড়েছিলাম যে অনুধাবন করা অর্থাৎ পাঠটির কি অর্থ সেটাকে বোঝা বা উপলব্ধি করা। নেক্সট হচ্ছে 2021 ভাষাগত দক্ষতা নিচের কিসের মাধ্যমে শেখানো হয়? অনুকরণের মাধ্যমে, বিচ্ছিন্নকরণের মাধ্যমে, বিস্তৃত বর্ণনার মাধ্যমে, নাকি একটি সংহত উপায়? এটি দেখুন একটি সংহতি উপায় বা ইন্টিগ্রেটেড ম্যাটার, মানে এখানে লেখা আছে ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানারে, মানে ইন্টিগ্রেটেড ম্যানার মানে একটি সংহত উপায়ে ভাষাগত দক্ষতাকে শেখানো হয়, মানে একসাথে বোঝানোর জন্য।
এটা যেমন 2021-এ এসছে, এই কোশ্চেনটা আবার 2019-এও এসেছে, যে কিসের মাধ্যমে ভাষাগত দক্ষতাকে শেখানো হয়। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? একত্রিতভাবে বা সংহত উপায় অর্থাৎ ইন্টিগ্রেশনের মাধ্যমে ভাষাগত দক্ষতাকে শেখানো হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শাব্দিক সচেতনতা কিসের সাথে বিশেষভাবে সংযুক্ত? মানে শব্দের প্রতি যে সচেতনতা, এটা কিসের সাথে যুক্ত? শ্রবণ দক্ষতায়। শ্রবণ দক্ষতায় কিন্তু আমরা ধ্বনির সাথে যুক্ত হই, শব্দিক সচেতনতা বা শব্দের সাথে কিন্তু নয়। বাচন দক্ষতা, পঠন দক্ষতা নাকি লিখন দক্ষতা? দেখবেন পঠন দক্ষতা, যখন আমরা পড়ছি তখন কিন্তু আমাদের প্রত্যেকটা শব্দকে ভালো করে চিনতে হয়, শব্দের প্রতি সচেতন হতে হয়। তাহলে শাব্দিক সচেতনতা কিসের সাথে বিশেষভাবে সংযুক্ত? পঠন দক্ষতার সাথে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভাষাগত দক্ষতার মূল্যায়নে নিচের কোনটি কম কার্যকরী? গল্প বলা নাকি গল্প লেখা, একটি ঘটনার বর্ণনা দেওয়া নাকি শ্রুতি লিখন? দেখুন, গল্প বলাও একটি দক্ষতা, যেহেতু এখানে কথন দক্ষতা হচ্ছে, গল্প লেখা মানে লিখছি, লিখন দক্ষতা। তাহলে এর আনসার হবে অপশন নাম্বার 4, শ্রুতি লিখন। শ্রুতি লিখন কিন্তু কার্যকরী, কিন্তু কম কার্যকরী। আমাদের এখানে প্রশ্নটি ছিল যে কোনটি কম কার্যকরী। আচ্ছা, 116 নম্বর প্রশ্ন, ভাষা দক্ষতার জন্য নিচের কোন বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? সঠিক উচ্চারণে পাঠ করা, এটিও গুরুত্বপূর্ণ। পাঠ্যপুস্তকের একদম শেষ দেওয়া পাঠ্য বিষয়ভিত্তিক অনুশীলনগুলির সমাধান করা, এটিও মোটামুটি গুরুত্বপূর্ণ। যথাযথতা, দেখুন অ্যাকিউরেসি এবং ফ্লুয়েন্সি, সাবলীলতার বিকাশ, এটা কিন্তু আমরা তখন পড়ছিলাম। তাহলে ভাষা দক্ষতার জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হলো যথাযথতা এবং সাবলীলতার বিকাশ। 4th অপশন কী ছিল? সস্তা অথবা বিনামূল্যের শৈক্ষিক উপকরণের ব্যবহার। না, এটা নয়, অপশন নাম্বার 3 হচ্ছে এর আনসার। আমরা নেক্সট কোশ্চেন কি পাচ্ছি? শোনা এবং পড়া। শোনা এবং পড়া কি? মানে আমরা শুনছি এবং পড়ছি, এটা কি রকমের দক্ষতা? এটা হচ্ছে আমরা রিসিভ করছি। দেখুন এখানে কিন্তু গ্রহণমূলক লেখা নেই, এখানে আবার লেখা আছে সুগ্রাহী, কিন্তু রিসেপটিভ দক্ষতা। তাহলে ইংলিশ টার্মগুলো কিন্তু সেম থাকে, বাংলাগুলোর বিভিন্ন আলাদা আলাদা ফর্মে ইউজ করা হয়ে থাকে। তাহলে শোনা এবং পড়া হলো সুগ্রাহী দক্ষতা। পরের কোশ্চেন হচ্ছে, বলার কাজ বিচার করার সময় নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রয়োজন নয়? শব্দের উচ্চারণ প্রয়োজন, প্রাসঙ্গিকভাবে শব্দের যথাযথ আঙ্গিকের ব্যবহারও প্রয়োজন, উৎস এবং অভিধানের ব্যবহার এইটা সবসময় প্রয়োজন নয়, বক্তব্যের পরিচ্ছন্নতা সবসময় প্রয়োজন। আমাদের কোশ্চেনে কি বলা হয়েছিল? কোনটি প্রয়োজন নয়। তাহলে কোনটি প্রয়োজন নয়? উৎস এবং অভিধানের ব্যবহার, এটা হচ্ছে সবসময় প্রয়োজন নয়। এরপর আমরা 2019-এরই আরেকটি কোশ্চেন দেখব, শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতা যেভাবে নির্ধারণ করা যেতে পারে। কিভাবে নির্ধারণ করা যেতে পারে? তাদের সঙ্গে ধারাবাহিক প্র্যাকটিস মানে অনুশীলন এবং চর্চার মাধ্যমে, একটি গল্প বলা এবং তারপর তাদের অনুচ্ছেদ কেন্দ্রিক প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে, নীরব পাঠের জন্য সুযোগ দেওয়া নাকি ভ্রমণের জন্য তাদেরকে বাইরে নিয়ে যাওয়া। তাহলে আপনারা সবাই জানেন শিক্ষার্থীরা কি পছন্দ করে? শিক্ষার্থীরা গল্প শুনতে পছন্দ করে। তাহলে একটি গল্প বলা এবং তারপর তাদের অনুচ্ছেদ কেন্দ্রিক প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে কিন্তু শ্রবণ দক্ষতার বৃদ্ধি ঘটানো যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দক্ষতাপূর্ণ পাঠ যেটি নয়। যেটা আমরা একটু আগেই বলছিলাম, দক্ষতাপূর্ণ পাঠ কখনোই উদ্দেশ্যমূলক নয়। মানে ধরুন আমার একটি আবৃত্তি কম্পিটিশান আছে, আমি আবৃত্তিটি মুখস্থ করে বলে দিলাম, এটা কিন্তু দক্ষতাপূর্ণ পাঠ নয়। দক্ষতাপূর্ণ পাঠ হচ্ছে যে শিক্ষার্থী আবৃত্তিটিকে মুখস্থ করার সাথে সাথে সেটিকে বুঝবে, তার অর্থ গভীরভাবে উপলব্ধি করবে যে কবি কি বলতে চাইছেন, তারপরে যখন সে আবৃত্তিটা করবে সেটা হচ্ছে দক্ষতাপূর্ণ পাঠ। তাহলে দক্ষতাপূর্ণ পাঠ যেটা নয় সেটা হচ্ছে উদ্দেশ্যমূলক। পরের প্রশ্নটি হচ্ছে, একজন ভালো শ্রোতা কে? কিভাবে একটা শব্দ বলতে হয় তা বোঝেন, কিভাবে উদ্দেশ্য ব্যবহৃত হচ্ছে তা চিহ্নিত করতে পারেন, প্রশ্নের সঠিক প্রতিক্রিয়া জানাতে পারেন, প্রতিটি শব্দ নির্ভুলভাবে উচ্চারণ করতে পারেন। তাহলে এর উত্তর কি হবে? প্রশ্নের সঠিক প্রতিক্রিয়া জানাতে পারেন। সেই একজন ভালো শ্রোতা যে ঠিকমতো পুরো জিনিসটাকে শুনছে এবং যখনই প্রশ্ন করা হচ্ছে তারা কিন্তু সেটার সঠিক প্রতিক্রিয়া মানে তখন কি বলতে হবে সেটা বলতে পারছে।
নেক্সট হচ্ছে নিচের কোনটি উৎপাদনশীল। দেখুন আবার 2019-এও এসেছে, এটা জুলাই 2024-এও এসেছিল, ডিসেম্বর 24-এও এসেছে, যে প্রোডাক্টিভ স্কিল কোন শ্রেণীতে পড়ে। প্রোডাক্টিভ মানে যেটা আমরা বলছি, মানে সেটা হচ্ছে লেখা হতে পারে, যখন আমরা কিছু লিখছি বা যখন আমরা কিছু বলছি। তাহলে বলা এবং লেখা, অপশন নাম্বার 3। তারপরে কি আছে দেখুন, পড়া কেবলমাত্র লিখিত পাঠের উচ্চারণ নয়, বরং এটি কি একজন দক্ষ বক্তা হয়ে ওঠা, একটি পাঠের অর্থ বোঝা, নতুন শব্দ ভাণ্ডার বা বাক্যের গঠন শেখা, নতুন শব্দের উচ্চারণের বাধা অতিক্রম করা। তাহলে পড়া মানে আমরা কি বুঝেছিলাম, পড়া মানে হচ্ছে পাঠেরটিকে মানে পাঠের অর্থ বোঝা, পাঠটিকে কম্প্রিহেন্ড করা, মানে তার অর্থকে অনুধাবন করা। তাহলে আমাদের অপশন নাম্বার 2 হচ্ছে এর অ্যান্সার, একটি পাঠের অর্থকে বোঝা। পরের কোশ্চেন আবার একই রকম, যে সুগ্রাহী দক্ষতা মানে রিসেপটিভ স্কিল কি। অনেকবার এই কোশ্চেনটা হলো, এটার আনসারও আপনারা কমেন্টে জানাবেন। সুগ্রাহী মানে যখন আমরা গ্রহণ করছি কোনো কিছু। পরের কোশ্চেন হচ্ছে লেখার যে দক্ষতা বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি। ভালো হ্যান্ডরাইটিং হতে হবে, নির্ভুল বানানের ব্যবহার এটাও হতে হবে, নির্দেশকে অনুসরণ করে এবং যেভাবে বলা হয় তাতে দেরি না করে চটপট লেখা এটাও হতে হবে, লেখায় আপনার দৃষ্টিকোণ, ধারণা এবং অভিজ্ঞতা প্রকাশ করা। চারটেই ঠিক, কিন্তু বলা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজস্বতা থাকা, লেখার মধ্যে নিজের দৃষ্টিকোণ থাকা। তাহলে আমাদের এটার উত্তর হচ্ছে অপশন নাম্বার 4। পরের কোশ্চেন 2019 থেকে, বলার দক্ষতায় যেটা গুরুত্বপূর্ণ তা হলো সুস্পষ্ট ও যথাযথ উচ্চারণ, বিষয় ও অবস্থা অনুযায়ী বলা, নমনীয়ভাবে বলা, নাকি আলংকারিক ভাষা ব্যবহার করে বলা। তাহলে বলার দক্ষতায় এটিও দরকার, নমনীয়ভাবে বলাও দরকার, এটাও দরকার, এটা খুব একটা দরকার নয়। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা কোন বিষয়ে কথা বলছি, কোন পরিপ্রেক্ষিতে কথা বলছি এবং কি অবস্থা অনুযায়ী কথা বলছি। তাহলে অপশন নাম্বার 2, বিষয় এবং অবস্থা অনুযায়ী বলা। পরের কোশ্চেন 2019-এ প্রচুর কোশ্চেন এসছে সেখান থেকে, ভাষা দক্ষতায় কোন দুটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকৃত উচ্চারণ এবং নিবিড়ভাবে পড়া, লিপান্তর এবং ভালো হাতের লেখা, নিখুঁত এবং সাবলীলতা অর্থাৎ অ্যাকিউরেসি এবং ফ্লুয়েন্সি, উপর পড়া মানে স্কিমিং বা খুঁটিয়ে পড়া। তাহলে এর উত্তর হচ্ছে, আমরা একটু আগে 2021-এও পড়েছিলাম, অপশন নাম্বার 3, নিখুঁত এবং সাবলীলতা। পরের কোশ্চেন, ভাষা দক্ষতায় কি শেখানো উচিত, মানে কিভাবে শেখানো উচিত। দেখুন এটা 2021-এও এসেছিল, আবার 2018-তেও এসেছে। অপশানে কি ছিল, পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে, বিচ্ছিন্নভাবে, একীকরণ, এই একীকরণ মানেই হচ্ছে ইন্টিগ্রেশন পদ্ধতি, বা অনুকরণের মাধ্যমে বা ইমিটেশন পদ্ধতি। তাহলে ভাষা দক্ষতা কিভাবে শেখানো উচিত, একীকরণ পদ্ধতি বা ইন্টিগ্রেশন পদ্ধতির মাধ্যমে। পরের কোশ্চেন আমরা দেখব, একটি প্রাথমিক স্তরের ছাত্রের শোনার ও বলার ক্ষমতা বাড়ানোর জন্য নিম্নলিখিত কোন কৌশল সবচেয়ে বেশি উপযোগী। গল্পকথন এবং শ্রুতিলিখন, এটা আমরা একটু আগে পড়লাম, যেটা একটু কম কার্যকরী হয়। কবিতা আবৃত্তি এবং ভাষা পরীক্ষাগার, চরিত্র অভিনয় এবং খবর পড়া প্রাথমিক স্তরে এটা হয় না সাধারণত, চরিত্র অভিনয় এবং মিথস্ক্রিয়া। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন নাম্বার 4, চরিত্র অভিনয় এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে। পরের কোশ্চেন, ভাষা দক্ষতার প্রসঙ্গে কোন বক্তব্যটি সত্য নয়। ভাষা দক্ষতার উন্নয়নে অনুশীলনের চেয়ে ভাষা আদর্শ বেশি গুরুত্বপূর্ণ। শিশুরা কেবল শোনা, বলা, পড়া এবং লেখার দেখুন ক্রম অনুযায়ী শেখে। বিদ্যালয়ে বলার ও লেখার দক্ষতার উপর জোর দিতে হবে। ভাষার 4টি দক্ষতার সবকটি পারস্পরিক সম্পর্কযুক্ত, এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু যে ক্রম অনুযায়ী শেখা, ক্রম অনুযায়ী কিন্তু কোনো শিশু বা স্টুডেন্ট শিখতে পারে না, সবাই পারে না। তাহলে এটি হচ্ছে বলেছিল কোনটি সত্য নয়, অপশন নাম্বার 2। পরের এবং লাস্ট কোশ্চেন হলো, নিম্নলিখিতের মধ্যে কোনটি দক্ষতা উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কযুক্তই নয়। আমরা 4টি দক্ষতা কি জানি, পঠন দক্ষতা, লিখন দক্ষতা, শ্রবণ দক্ষতা এবং বাচন বা কথন দক্ষতা। তাহলে কোনটি সম্পর্কযুক্ত নয়, ভাষায় আগ্রহ। তাহলে এই দক্ষতাটি হচ্ছে সম্পর্কযুক্ত নয়, অপশন নাম্বার 4। আশা রাখছি এই টপিকে আপনাদের একটু হলেও ভীতি দূর হয়েছে। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।
থ্যাংক ইউ এভরিওয়ান।